আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি ডক্টর মৌসুমী, সিমুডের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। আজকে আমাদের টপিক রেনাল সিস্টেম। তো শুরু করে দেই আমরা। আহ, প্রথমে আমরা একটু রেনাল অ্যানাটমি নিয়ে ডিসকাস করব। আমরা জানি যে কিডনি লাম্বার রিজিয়নে থাকে, রেট্রো প্যারিটোনিয়াল একটা অর্গান পোস্টেরিয়র বডি ওয়ালে থাকে। কিডনি হচ্ছে বিন শেপড হয় এবং যদি আমরা পজিশনটা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে রাইট কিডনি থেকে লেফট কিডনি একটু উপরের দিকে থাকে। হ্যাঁ, এবং হচ্ছে এখানে এই ছবিটা আমরা একটু খেয়াল করি। এখানে দেখেন আমরা কিডনির একটা লঙ্গিটিউডিনাল সেকশন দেখিয়েছি। এখানে দেখতে পাচ্ছি যে কিডনি বিন শেপড হয় এবং এর চারপাশে যে আউটলাইনটা আছে এটা হচ্ছে রেনাল ক্যাপসুল। একদম বাইরের দিকে যে আউটলাইনটা এটা হচ্ছে রেনাল ক্যাপসুল। আজকের প্যাথোলজি গুলো বোঝার জন্য এই স্ট্রাকচারটা বোঝা খুবই জরুরি। এটা আমরা জানি, জাস্ট একটু মনে করে নেয়া। সেটা হচ্ছে কিডনির একদম বাইরের দিকের যে লেয়ারটা, তিনটা লেয়ার থাকে এখানে, কর্টেক্স, মেডুলা এবং সাইনাস। একদম বাইরের দিকের লেয়ারটা হচ্ছে কর্টেক্স। কর্টেক্সের নিচে আমরা কিছু ট্রাইঅ্যাঙ্গুলার এরিয়া দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে পিরামিডস। পিরামিড গুলো যে লেভেলে আছে এই লেভেলটাকে বলা হয় মেডুলা। একদম ভেতরের দিকের যে লেভেলটা এটাকে বলা হয় সাইনাস। সাইনাসের মধ্যে বেশ কিছু স্ট্রাকচার থাকে, রেনাল ভেসেলস থাকে, ফ্যাট থাকে এবং কালেক্টিং টিউবুলস থাকে। কালেক্টিং টিউবুলস বলতে আমরা বুঝি পেলভিক ক্যালিসিয়াল সিস্টেম, পেলভিস, মেজর ক্যালিক্স এবং মাইনর ক্যালিক্স। এখানে যে ফানেল শেপ স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেলভিস। পেলভিস কয়েকটা ভাগে ভাগ হয়ে গিয়েছে, এগুলো হচ্ছে মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স আবার ডিভাইডেড হয়েছে, এগুলো হচ্ছে মাইনর ক্যালিক্স। তাহলে পেলভিস, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স নিয়ে হচ্ছে পেলভিক ক্যালিসিয়াল সিস্টেম বা কালেক্টিং টিউবুলস। এই কালেক্টিং টিউবুলস, রেনাল ভেসেলস এবং ফ্যাট এই রেনাল সাইনাসের মধ্যে থাকে। আর নিচের দিকে একটা টিউবুলার স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেটা পেলভিসের সাথে কানেক্টেড, এটাকে বলা হয় ইউরেটার। ইউরেটার এবং পেলভিসের যে জাংশন, এই জায়গাটাকে বলা হয় পেলভি ইউরিটারিক জাংশন। তো এই কর্টেক্স এবং মেডুলা মিলে হয় কিডনির প্যারেনকাইমা। তাহলে প্রথমে আমরা প্যারেনকাইমা এবং সাইনাস এ দুটো ভাগে ভাগ করতে পারি। দেন প্যারেনকাইমাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কর্টেক্স এবং মেডুলা। এখন কিছু প্যাথোলজি থাকবে প্যারেনকাইমাতে, কিছু থাকবে সাইনাসে। কাজে আমাদের এই স্ট্রাকচারাল যে ইয়েটা, টেক্সচারটা, এই গঠনটা, এটা আমাদেরকে বুঝতে হবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি পেলভিক ক্যালসিয়াল সিস্টেম সুন্দর একটা ব্রাঞ্চিং প্যাটার্নে আছে, ট্রি লাইক একটা প্যাটার্নে আছে। নর্মালি কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে আমরা পেলভিক ক্যালসিয়াল সিস্টেমের এই ব্রাঞ্চিং প্যাটার্নটা দেখতে পাই না। অ্যাজ এ হোল আমরা শুধু সাইনাসটা দেখতে পাই। যদি কোনো কারণে পেলভিক ক্যালসিয়াল সিস্টেম ডাইলেটেড হয়, শুধুমাত্র তখনই আমরা পেলভিক ক্যালসিয়াল সিস্টেমের এই ব্রাঞ্চিং প্যাটার্ন দেখতে পাই। তাহলে ব্রাঞ্চিং প্যাটার্ন দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে পেলভিক ক্যালসিয়াল সিস্টেম ডাইলেটেড। এখন এই এই ইনফরমেশন গুলো আমাদের পরে লাগবে, আমরা আসছি এই বিষয়গুলোতে। তার আগে একটু জেনে নেই যে ইন্ডিকেশন কি কি হতে পারে, রেনাল আলট্রাসোনোগ্রাফির ইন্ডিকেশন। যেহেতু লাম্বার রিজিয়নে থাকে অর্গান দুটো, সেহেতু দেখা যায় যে অনেক সময় লাম্বার রিজিয়নে পেশেন্ট পেইন ফিল করছে অথবা একটা চাকার মতো ফিল করছে, এরকম। ইউরিনারি যে কোনো ধরনের কমপ্লেইন নিয়ে পেশেন্ট আসতে পারে। সেটা হতে পারে যে হেমাচুরিয়া হতে পারে, বার্নিং হতে পারে, ডিসইউরিয়া হতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে ইয়েতে ফ্লোতে কোনো প্রবলেম থাকতে পারে। এই ধরনের যে কোনো ধরনের ইউরিনারি কমপ্লেন নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, রিকারেন্ট ইনফেকশন হচ্ছে, এরকম। আবার অনেক সময় ট্রমার পেশেন্ট আসে। হ্যাঁ, ট্রমার পেশেন্টের ক্ষেত্রে সবগুলো অর্গানই আমরা ভালো করে দেখে দিব। একই কথা পলিসিস্টিক ডিজিজের ক্ষেত্রেও প্রযোজ্য। একটা অর্গানে পলিসিস্টিক ডিজিজ পেলে অন্যান্য অর্গানগুলো চেক করে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের অনেক দিন ধরে
যাওয়ার কারণ জানা যাচ্ছে না, অথবা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন নিয়ে অনেক সময় পেশেন্ট আসে। রেনাল ফেলিওরের কিছু পেশেন্ট আসে যাদের হচ্ছে আপনার রেগুলার ফলো আপ দিতে হবে। আবার অনেক সময় দেখা গেল যে পেশেন্ট হচ্ছে আইভিও করে কিডনি নন ফাংশনিং এসছে, এখন রুটিন ইনভেস্টিগেশন আবার সবকিছু করানো হচ্ছে, এর মধ্যে হচ্ছে আপনাকে আবার আলট্রাসোনোগ্রাফি করতে পাঠাবে। সিস্টোসোমিয়াসিসের পেশেন্টও আসে। চলে আসি প্রিপারেশন। শুধু কিডনি দেখার জন্য আসলে কোনো প্রিপারেশনই তেমন কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাদেরকে শুধু কিডনি কখনোই দেখতে দেয় না। দেখা গেল যে ইয়েতে দিয়েছে, কিউবি রিজিয়ন দিয়েছে, হোল অ্যাবডোমেন দিয়েছে, এগুলোর মধ্যে দেখা গেল যে কিডনি ইনক্লুডেড। কাজে যেই ইনভেস্টিগেশন দিবে সেই অনুযায়ী আমরা প্রিপারেশন নিব, কিন্তু শুধু কিডনির কথা যদি আসি তাহলে কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই, যদিও শুধু কিডনি করতে দেয় না। আচ্ছা, সুপাইন পজিশনে আমরা পেশেন্টকে শুয়ে দেখতে পারি, আবার পেশেন্টকে ডান দিকে বাম দিকে কাত করেও আমরা হলো দেখতে পারি। আমরা মেইনলি কার্ভিলিনিয়ার লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসারটা চুজ করব। প্রয়োজনে 2 থেকে 5 মেগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, মেশিনে সেই সুবিধা আছে। এবার আমরা প্রথমে ধরেন যে আপনি রাইট কিডনিটা দেখতে চাচ্ছেন, তাহলে রাইট আপার অ্যাবডোমেনে জেল দিবেন। জেল দিয়ে তারপরে আমরা হচ্ছে এন্টেরিয়র এক্সিলারি লাইন, লিভার দেখার সময় আমরা এন্টেরিয়র এক্সিলারি লাইনে এসে ট্রান্সডিউসারটাকে লঙ্গিটিউডিনাল করলে কোস্টাল মার্জিন বরাবর এন্টেরিয়র এক্সিলারি লাইনে এসে ট্রান্সডিউসারটাকে লঙ্গিটিউডিনাল করলে আমরা রাইট কিডনি এবং রাইট লোব অব দ্য লিভারের পাশাপাশি একটা ভিউ পেয়েছিলাম। এটাই কিন্তু রাইট কিডনির লঙ্গিটিউডিনাল ভিউ। এখানে আপনি যদি ট্রান্সডিউসারটাকে একদম লঙ্গিটিউডিনাল না করে একটু 11 o'clock পজিশনে করেন তাহলে আরো ভালো ভিউ পাবেন। একই জায়গায় ট্রান্সডিউসারটা ট্রান্সভার্স করলে আপনি পেয়ে যাবেন রাইট কিডনির ট্রান্সভার্স ভিউ। লেফট কিডনি দেখার জন্য আপনি পেশেন্টকে সুপাইন পজিশনে নিয়ে দেখতে পারেন। সেই ক্ষেত্রে পেশেন্টের গায়ের উপর দিয়ে, আপনি যেহেতু পেশেন্টের রাইট সাইডে আছেন, পেশেন্টের গায়ের উপর দিয়ে হাত দিয়ে গিয়ে আপনাকে হচ্ছে দেখতে হবে। এই জন্য আপনি সেই ক্ষেত্রে হচ্ছে বেস্ট হচ্ছে আপনি পেশেন্টকে রাইট সাইডে কাট করে নেন, লেফট সাইডটা এক্সপোজ করে নিয়ে জেল দিয়ে তারপরে লেফট কিডনি দেখেন। রাইট কিডনির ক্ষেত্রেও রাইট কিডনি আপনি চাইলে এরকম সুপাইন পজিশনেও দেখতে পারেন, আবার চাইলে পেশেন্টকে বাম দিকে কাট করে নিয়ে রাইট সাইডটা এক্সপোজ করে একটু 11 o'clock পজিশনে এরকম ধরলে এন্টেরিয়র এক্সিলারি লাইনে রাইট কিডনির লঙ্গিটিউডিনাল ভিউটা আপনি ভালো পাবেন। একই জায়গায় ট্রান্সভার্স করলে পেয়ে যাবেন ট্রান্সভার্স ভিউ। লেফট কিডনির ক্ষেত্রে পেশেন্টকে আপনি রাইট সাইডে কাট করে নিলেন, লেফট সাইডটা এক্সপোজ করে নিলেন, এখানে আপনি জেল দিলেন। এবার কোস্টাল মার্জিন বরাবর আপনি চলে আসবেন পোস্টেরিয়র এক্সিলারি লাইন। এখন কিছু কিছু পেশেন্ট থাকে থিন, কিছু কিছু পেশেন্ট থাকে ফ্যাটি। ফ্যাটি পেশেন্ট হলে আপনি আরেকটু পিছিয়ে যাবেন, থিন পেশেন্ট হলে আরেকটু সামনে আসবেন। একদম সবসময় বাই দা বুক পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে আপনি যদি ট্রান্সডিউসারটাকে লঙ্গিটিউডিনাল করেন অথবা 1 o'clock পজিশনে ধরেন, সেই ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন লেফট কিডনি লঙ্গিটিউডিনাল ভিউ। একই জায়গায় ট্রান্সডিউসারটা ট্রান্সভার্স করলে পেয়ে যাবেন লেফট কিডনির ট্রান্সভার্স ভিউ। যখনই আপনি যেই কিডনি দেখেন না কেন, যেই পজিশন লঙ্গিটিউডিনাল ট্রান্সভার্স যেই পজিশনেই দেখেন না কেন, লঙ্গিটিউডিনালে দেখলেও আপনি হচ্ছে ট্রান্সডিউসারটাকে এরকম হচ্ছে রকিং মুভমেন্ট করে নিয়ে প্রত্যেকটা লেয়ার দেখে নেবেন, ট্রান্সভার্সলিও এরকম রকিং মুভমেন্ট করে নিয়ে প্রত্যেকটা লেয়ার দেখে নেবেন। এখন যখনই আপনি হচ্ছে স্ক্যানিং করবেন, পেশেন্টকে লম্বা করে শ্বাস টেনে নিয়ে শ্বাস বন্ধ রাখতে বলবেন, শ্বাস বন্ধ অবস্থায় স্ক্যানিংটা প্রসিড করবেন, একটু পরপর পেশেন্টকে শ্বাস ছাড়ার সুযোগ দিবেন। স্পেশালি বাচ্চা পেশেন্ট, বৃদ্ধ পেশেন্ট, এরা কিন্তু খুব ওবিডিয়েন্ট হয়, শ্বাস বন্ধ করে রাখতে বললে শ্বাস বন্ধই করে রাখে, কাজেই কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এজন্য আপনি মুখ দিয়ে একটু পরপর বলবেন শ্বাস ছেড়ে দিতে। আবার যখন শ্বাস বন্ধ করে শ্বাস টেনে শ্বাস বন্ধ করবে তখন আপনি আবার প্রসিড করবেন। এভাবে আপনি স্ক্যানিংটা কমপ্লিট করবেন। আমরা পেশেন্টকে উপর করে নিয়েও চাইলে হচ্ছে কিডনি দেখতে পারি। লাম্বার রিজিয়নে এসে ভার্টিব্রাল কলামের দুই পাশে, ভার্টিব্রা থেকে যদি ল্যাটারালি আসি লঙ্গিটিউডিনালি এবং ট্রান্সভার্সলি, আমরা দুটো কিডনি পেয়ে যাব। কিন্তু আমরা সাধারণত পেশেন্টকে উপর করে দেখি না। প্যাথোলজির ক্ষেত্রে একান্তই প্রয়োজন হলে কিছু কিছু ক্ষেত্রে দেখি, সেটা আমি হচ্ছে প্যাথোলজি করানোর সময় স্টেপ বাই স্টেপ বলে দেব। চলে আসি নর্মাল কিডনি দেখতে কেমন হবে। সরাসরি ছবিতে চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা রাইট লোব অফ দ্য লিভার, এটা হচ্ছে রাইট কিডনি। কিডনি এরকম হলো বিন শেপের হয় এবং এখানে একটা থিক হাইপারিকুইক লাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডায়াফ্রাম। কিডনির দুটো পোল দেখতে পাচ্ছি, ডায়াফ্রামের কাছাকাছি যে পোলটা এটা হচ্ছে আপার পোল, আর অ্যাওয়ে ফ্রম ডায়াফ্রাম যে পোলটা
এটা হচ্ছে লোয়ার পোল। একদম কিডনির চারপাশে আমরা একটা হাইপারিকুইক লাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেনাল ক্যাপসুল। এখানে ফাইব্রাস টিস্যু আছে, ফাইব্রাস টিস্যু ডেনসিটি বেশি, এই জন্য আমরা এর ইকোজেনিসিটিও বেশি পাচ্ছি, হাইপারিকুইক দেখতে পাচ্ছি। একদম সেন্টারে আরেকটা হাইপারিকুইক এরিয়া আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেনাল সাইনাস। এখানের মধ্যে আছে চুপসানো অবস্থায় পেলভিক অ্যালিশিয়াল সিস্টেম, রেনাল ভেসেলস এবং ফ্যাট। এরপরে ক্যাপসুল এবং সাইনাসের মধ্যবর্তী যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেনাল প্যারেনকাইমা। রেনাল প্যারেনকাইমাকে আমরা দুটো লেয়ারে ভাগ করতে পারি, কর্টেক্স এবং মেডুলা। বাইরের দিকে যে লেয়ারটা, এটা হচ্ছে কর্টেক্স, এবং ভেতরের দিকে কিছু অ্যানিকুইক এরিয়া আমরা দেখতে পাচ্ছি সিস্টের মতো, কিন্তু এগুলো আসলে সিস্ট না। সিস্ট এরকম হচ্ছে নির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত থাকবে না, এবং হচ্ছে আপনি যদি ছবিটাকে জুম করেন তাহলে দেখবেন যে এগুলো ট্রাইঅ্যাঙ্গুলার। সিস্ট কখনো ট্রাইঅ্যাঙ্গুলার হয় না, এগুলো হচ্ছে পিরামিডস। হ্যাঁ, এই পিরামিড গুলো যেই লেভেলে আছে, এই লেভেলটাকে বলা হয় মেডুলা। তাহলে আমরা পেয়ে গেলাম কর্টেক্স, মেডুলা, সাইনাস, এবং কর্টেক্স এবং মেডুলা মিলে হচ্ছে রেনাল প্যারেনকাইমা। এখন যদি আপনি ইকোজেনিসিটি অনুযায়ী হচ্ছে কম্পেয়ার করেন, তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ইকোজেনিসিটি সাইনাসের, দেন কর্টেক্সের, দেন মেডুলার। মেডুলার ইকোজেনিসিটি সবচেয়ে কম, কারণ এখানে অ্যানিকুইক পিরামিড রয়েছে। এই যে আপনি ইকোজেনিসিটি দেখে কর্টেক্স এবং মেডুলাকে আলাদা করতে পারলেন, এটাকে বলা হয় কর্টিকো মেডুলারি ডিফারেন্সিয়েশন বা সিএমডি। অনেক সময় দেখবেন যে রিপোর্টে লেখা থাকে সিএমডি। সিএমডি মানে হচ্ছে কর্টিকো মেডুলারি ডিফারেন্সিয়েশন। দেখবেন যে সিএমডি ওয়েল মেনটেইনড লেখা, ওয়েল মেনটেইনড মানে ভালোভাবেই হচ্ছে কর্টেক্স এবং মেডুলাকে আলাদা করা যাচ্ছে। অনেক সময় লেখা থাকে সিএমডি হচ্ছে পুওর, সিএমডি লস, এরকম। তো সিএমডি সম্পর্কে কমেন্ট করতে হলে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে পিরামিড খুঁজে বের করা। পিরামিড যদি ভালোভাবে খুঁজে পান তাহলে সিএমডি ওয়েল মেনটেইন, পিরামিড যদি একটু হালকা হালকা ভাবে খুঁজে পান তাহলে সিএমডি পুওর, পিরামিড যদি একেবারেই খুঁজে না পান তাহলে সিএমডি লস। এভাবে কমেন্ট করতে হবে। আচ্ছা, এতক্ষণ লঙ্গিটিউডিনাল ভিউ দেখলাম, এটা হচ্ছে কিডনি ট্রান্সভার্স ভিউ। ট্রান্সভার্স ভিউতে একদম কিডনিটা একটু গোলগাল দেখা যাবে, বাইরের দিকে হচ্ছে রেনাল ক্যাপসুল, সেন্টারে রেনাল সাইনাস, বাকিটা হচ্ছে রেনাল প্যারেনকাইমা। প্যারেনকাইমার মধ্যে বাইরের দিকে হচ্ছে রেনাল কর্টেক্স, এবং যেখানে পিরামিড রয়েছে এই লেয়ারটা হচ্ছে রেনাল মেডুলা। চলে আসি কিডনির মেজারমেন্টে। কিডনি আমরা লঙ্গিটিউডিনালি মেজারমেন্ট গুলো নিব। প্রথমে আমরা এক পোল থেকে আরেক পোল পর্যন্ত হচ্ছে লেন্থটা নিয়ে নিব, আউটার টু আউটার। এখানে 9 আছে, কেটে 8 লিখে নিবেন আপনাদের বইয়ে, এটা একটু কারেকশন হবে। কিডনির লেন্থের নর্মাল রেঞ্জ হচ্ছে 8 থেকে 12 সেন্টিমিটার, 8 to 12 সেন্টিমিটার। দুটো কিডনির লেন্থের পার্থক্য হচ্ছে 2 সেন্টিমিটার পর্যন্ত নর্মাল। আমরা দুটো কিডনি, রাইট কিডনি থেকে লেফট কিডনি পজিশনের দিক থেকে একটু উপরে থাকে, আবার রাইট কিডনি থেকে লেফট কিডনি ইউজুয়ালি সাইজে একটু বড় হয়। তো দুটো কিডনি লেন্থের পার্থক্য 2 সেন্টিমিটার পর্যন্ত নর্মাল। কিডনির লেন্থ নিয়ে কমেন্ট করতে হলে আপনাকে দুটো জিনিস খেয়াল করতে হবে, লেন্থ তো খেয়াল করতে হবে, আবার দুটো কিডনির লেন্থের পার্থক্য খেয়াল করতে হবে। একটা এক্সাম্পল দেই, মনে করেন যে আপনি রাইট কিডনি 8 সেন্টিমিটার পাচ্ছেন, 8 to 12 নর্মাল, তার মানে এটা নর্মালের মধ্যেই আছে। কিন্তু আপনি লেফট কিডনি হলো 11 সেন্টিমিটার পাচ্ছেন, এটাও নর্মাল, 8 to 12 যেহেতু নর্মাল রেঞ্জ, এটাও নর্মাল রেঞ্জের মধ্যে আছে। কিন্তু দেখা গেল একটা 8 সেন্টিমিটার, একটা 11 সেন্টিমিটার, দুটো কিডনির লেন্থের পার্থক্য হয়ে গেল 3 সেন্টিমিটার, নর্মাল হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে আপনি পার্থক্যটা বেশি পাচ্ছেন। এটাও কিন্তু সিগনিফিকেন্ট, এটা আপনাকে কমেন্টে লিখতে হবে, রিলেটিভলি স্মলার রাইট কিডনি অথবা রিলেটিভলি লার্জার লেফট কিডনি। হ্যাঁ, এভাবে আপনাকে কমেন্ট করতে হবে। এবার চলে আসি উইথ। হ্যাঁ, উইথটা আমরা নিব যে ইন্টেরিয়র থেকে পোস্টেরিয়র পর্যন্ত এভাবে চড়া জায়গা চুজ করে হরাইজন্টালি আমরা মাপটা নিব। এটা 4 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত নর্মাল। এখন মনে করেন যে 4 এর কম পাচ্ছেন বা 6 এর বেশি পাচ্ছেন, সেই ক্ষেত্রে কিডনি ছোট বা বড় বলার আগে অবশ্যই পেশেন্টকে ক্লিনিক্যালি কোরিলেট করতে হবে। ক্লিনিক্যাল কোনো সাইন সিমটম না থাকলে বা কিছু না থাকলে এটা উল্লেখ করার দরকার নেই। এবং রেনাল সাইনাস পুরো কিডনির 3 ভাগের 1 অংশ জুড়ে থাকে।
এখন আল্ট্রাসোনোগ্রাফির ছবিতে দেখবো এই যে বিন শেপড একটা কিডনি লঙ্গিটিউডিনাল ভিউ দেখতে পাচ্ছি, রেনাল সাইনাস, এই রেনাল প্যারেনকাইমা, এই এক পোল থেকে আরেক পোল পর্যন্ত লেংথ নিলাম, আর লেংথের পারপেন্ডিকুলারই নিলাম উইডথ। এখানে এক পোল থেকে আরেক পোল পর্যন্ত লেংথ নেওয়া হয়েছে। এখানে দেখেন আরো দুটো মেজারমেন্ট নেওয়া হয়েছে, কর্টিক্যাল থিকনেস এবং প্যারেনকাইমাল থিকনেস। প্যারেনকাইমা মানে হচ্ছে কর্টেক্স এবং মেডুলা, তাহলে সাইনাস বাদ যাবে। সাইনাসের আউটার থেকে ক্যাপসুলের ইনার পর্যন্ত হচ্ছে প্যারেনকাইমাল থিকনেস। নর্মাল কিডনির প্যারেনকাইমাল থিকনেস হচ্ছে মোর দেন 1 সেন্টিমিটার। এবার আসি কর্টিক্যাল থিকনেস। কর্টিক্যাল থিকনেসে সাইনাস বাদ যাবে, মেডুলাও বাদ যাবে। মেডুলা বাদ দেওয়ার ভালো বুদ্ধি হচ্ছে পিরামিড বাদ দেন। পিরামিডের আউটার থেকে ক্যাপসুলের ইনার পর্যন্ত এটা হচ্ছে কর্টিক্যাল থিকনেস। এবার আমরা একটু জেনে নেই কিডনিতে কি কি অ্যানোমালি হতে পারে। অ্যাবসেন্ট কিডনি, হাইপোপ্লাসিয়া, একটোপিক কিডনি, হর্সশু শেপড কিডনি। আপনি কিডনি তার ইউজুয়াল পজিশনে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, অন্যান্য সমস্ত পজিশনে খুঁজে ফেলতে হবে। সেক্ষেত্রে প্রথমে ইউজুয়াল পজিশনে খুঁজবেন, তারপর যেই সাইডের কিডনি আপনি পাচ্ছেন না সেটা একদম অ্যাবডোমেনের উপর থেকে নিচ পর্যন্ত খুঁজে ফেলবেন, অপোজিট সাইডে উপর থেকে নিচ পর্যন্ত খুঁজে ফেলবেন। এরপর পেশেন্টটাকে উপর করে ফেলবেন, ভার্টিব্রাল কলামের দুই পাশে ভালো করে খুঁজবেন। এরপরেও যদি না পান সেই ক্ষেত্রে এইরকম অ্যাবসেন্ট কিডনি লেখা যাবে না, লিখতে হবে নন ভিজুয়ালাইজেশন অফ রাইট কিডনি অর লেফট কিডনি, যেটা পাচ্ছেন না সেটা। এখানে ছবিতে কিন্তু রাইট কিডনি নেই, অ্যাবসেন্ট লেখা যাবে না, নন ভিজুয়ালাইজেশন লিখতে হবে। আচ্ছা, এরকম যদি আপনি পান নন ভিজুয়ালাইজেশন, সেই ক্ষেত্রে ফার্দার ইভালুয়েশনের জন্য সিটি স্ক্যান অ্যাডভাইস করে দিতে পারেন। এরপরে আসি একটোপিক কিডনি। আপনি কিডনিটা ইউজুয়াল পজিশনে পাচ্ছেন না, অন্য কোথাও পাচ্ছেন, সেটা হচ্ছে একটোপিক কিডনি। একটোপিক কিডনি সবচেয়ে কমন লোকেশন হচ্ছে পেলভিক রিজিয়ন। এখানে দেখেন যে ইউরিনারি ব্লাডারের পোস্টেরিয়রলি ইউটেরাস, ওভারি অথবা প্রোস্টেট থাকার কথা, আপনি এখানে কিডনিটা পাচ্ছেন, এটা একটোপিক কিডনি। একটোপিক কিডনির ক্ষেত্রে দুটো ইনফরমেশন অবশ্যই উল্লেখ করে দিতে হবে, সেটা হচ্ছে কোন সাইডের কিডনি আপনি একটোপিক পেয়েছেন এবং সেটা কোথায় খুঁজে পেয়েছেন। এই দুটো ইনফরমেশন অবশ্যই আপনাকে মেনশন করতে হবে। এবং সেকেন্ড কমন লোকেশন আমি আমার প্র্যাকটিস লাইফে বেশি পেয়েছি আম্বিলিকাসের আশেপাশে। তাহলে প্রথম যদি আপনি ইউজুয়াল পজিশনে কিডনি খুঁজে না পান, সেক্ষেত্রে প্রথমে পেলভিক রিজনে খুঁজে ফেলেন, আম্বিলিকাসের আশেপাশে খুঁজে ফেলেন। 80% ক্ষেত্রে এই দুটোর এক জায়গায় আপনি পেয়ে যাবেন। তারপরেও যদি না পান তখন আপনি ভালো করে একদম উপর থেকে নিচ পর্যন্ত দুই সাইডেই খুঁজলেন, উপর করে ভার্টিব্রাল কলামের দুই সাইডে খুঁজলেন যে অন্য কোথায় আছে। একটোপিক কিডনি যদি আপনি পান সেই ক্ষেত্রে ফার্দার ইভালুয়েশনের জন্য আপনি সিটি স্ক্যান এন্ড রেনোগ্রাম অ্যাডভাইস করে দিতে পারেন। এরপরে আমরা আসি হর্সশু শেপড কিডনি। নর্মালি কিডনি দুটো আলাদা আলাদা থাকে। হর্সশু শেপড কিডনির ক্ষেত্রে কিডনির লোয়ার পোল দুটো একটা ব্রিজের মাধ্যমে কানেক্টেড থাকে। দুটো কিডনি এবং এই ব্রিজ পুরোটা মিলে একটা ঘোড়ার খুরের মতো আকৃতি নেয়, এজন্য এটাকে হর্সশু শেপড কিডনি বলা হয়। এখানে দেখেন একটা কিডনি লঙ্গিটিউডিনাল ভিউ দেওয়া আছে, কিডনিটা ভালোই দেখা যাচ্ছে, এই পোলটাও ভালো। এই পোলে এসে মনে হচ্ছে যে কিছু একটা লেজের মতো দেখা যাচ্ছে। এটা যদি ট্রেস করে আসেন দেখবেন এটা অপর কিডনির সাথে কানেক্টেড, এটাই হচ্ছে সেই ইসথমাস। তো আরেকটা উপায় হচ্ছে যখন আমরা অ্যাবডোমেনের মিডলাইন বরাবর প্যানক্রিয়াস দেখার সময়, প্যানক্রিয়াস ক্লাস আপনারা করেছেন, সেখানে অ্যাওর্টা কিভাবে চিনতে হয় আপনারা জেনেছেন যে এই ডোম শেপড স্ট্রাকচারটা হচ্ছে স্পাইন, স্পাইনের উপরে থাকে অ্যাওর্টা, অ্যাওর্টা পালসেটাইল হয়। আচ্ছা, এবং চাপ দিলে চুপসে যায় না। এখন অ্যাওর্টার এই এন্টেরিয়রলি একদম মিডলাইন বরাবর এপিগ্যাস্ট্রিক রিজিয়ন থেকে আপনি ট্রান্সডিউসারটা ট্রান্সভার্স করে নিয়ে মিডলাইন বরাবর এপিগ্যাস্ট্রিক রিজিয়ন থেকে আপনি হচ্ছে সুইপ করে নিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবেন। কিডনি রিজিয়নে আসলে আপনি এই অ্যাওর্টার সামনের দিকে এই ইসথমাসটা দেখতে পাবেন। এই ইসথমাসটা যদি ট্রেস করে যান দেখবেন এটা দুটো কিডনির সাথেই কানেক্টেড। দুটো কিডনি, ইসথমাস এবং পুরোটা মিলে একটা হচ্ছে ঘোড়ার খুরের মতো আকৃতি নিয়েছে, এই জন্য এটাকে অশ্বক্ষুরাকৃতি অথবা হর্সশু শেপড কিডনি বলা হয়। তো এখানে এই মিডলাইন আপার অ্যাবডোমেনে দেখা যায় যে প্রচুর স্টমাক আছে, এখানে ইন্টেস্টাইন আছে, যার দরুন প্রচুর গ্যাসেডোস থাকে, অনেক সময় ইসথমাসটা খুঁজে পাওয়া মুশকিল হয়। সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে উপর করে দিব
এবং উপর করে দিয়ে আমরা হচ্ছে ভার্টিবাল কলামের দুই পাশে দেখবো যে সুন্দর ইসমাসের মাধ্যমে কিডনি দুইটা কানেক্টেড, এটা ভালো বোঝা যায়, বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি ভালো বোঝা যায়। তো আপনি যদি হর্ষশেপ কিডনি পান সেই ক্ষেত্রে ফার্দার ইভালুয়েশনের জন্য আপনি সিটি স্ক্যান এবং রেনোগ্রাম অ্যাডভাইস করে দিতে পারেন। এখানে একটা কিডনি আমরা দেখতে পাচ্ছি যার আউটলাইনটা কেমন জানি লোবিউলেটেড, কেমন ফুলের পাপড়ির মতো একটা কিডনি দেখা যাচ্ছে। মাঝে মাঝে আমরা এরকম পাবো, এটা কোনো প্যাথোলজি না, এটা হচ্ছে পারসিস্টেন্ট ফিটাল লোবিউলেশন। আচ্ছা, এবার প্যাথোলজিতে চলে আসি। প্রথমে আসি রেনাল প্যারেনকাইমাল ডিজিজ। রেনাল প্যারেনকাইমাল ডিজিজকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, অ্যাকিউট এন্ড ক্রনিক। তো প্রথমে আসি অ্যাকিউট রেনাল প্যারেনকাইমাল ডিজিজ। এখানে অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে। আমরা এতদিন জেনেছি যে অ্যাকিউট ইনফ্লামেশনে অর্গানের সাইজ বড় হয়ে যায়, ইকোজেনিসিটি কমে যায়। এখানে কিডনির ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, অর্গানের সাইজ বড় হবে কিন্তু কিডনির কর্টেক্সের ইকোজেনিসিটি বাড়তেও পারে কমতেও পারে। যদি ইডিমার কারণে হয় ইকোজেনিসিটি হচ্ছে কমে যাবে, যদি হেমোরেজের কারণে হয় ইকোজেনিসিটি বেড়ে যাবে, কিন্তু অর্গানের সাইজ বড় হবে। এখন অ্যাকিউট রেনাল প্যারেনকাইমাল ডিজিজ কি কি কারণে হতে পারে? অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, সিভিয়ার পাইলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম। এখন আমরা কি জানলাম যে কিডনি ইকোজেনিসিটি হচ্ছে সাইজে বড় হয়ে যাবে, ইকোজেনিসিটি কমতেও পারে বাড়তেও পারে। এখানে একটা ছবি দেখি, কিডনিটা সাইজে বেশ বড়, রেনাল কর্টেক্সের ইকোজেনিসিটি লিভারের সাথে দেখেন তুলনা করে অনেক কমে গিয়েছে, এবং এতই কমে গিয়েছে যে পিরামিডের কাছাকাছি এর ইকোজেনিসিটি চলে এসছে। পিরামিড গুলো খুব বেশি যে সুস্পষ্টভাবে আলাদা করা যাচ্ছে সেরকম না, অনেক কষ্ট সৃষ্টে পিরামিড কয়েকটা চেনা যাচ্ছে। তাহলে সিএমডি পুয়ার আমরা কি কি পেলাম? কিডনি সাইজে বড় হয়ে গিয়েছে, কর্টেক্সের ইকোজেনিসিটি কমে গিয়েছে, সিএমডি পুয়ার। এটা সিএমডি ওয়েল মেনটেন্ড হতে পারে, পুয়ারও হতে পারে, লসও হতে পারে, এটা আপনার হচ্ছে পিরামিড কেমন দেখা যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ডিসিশন নিতে হবে। তো এটা হচ্ছে অ্যাকিউট রেনাল প্যারেনকাইমাল চেঞ্জ। এই ছবিটাতে দেখেন কিডনি সাইজে বড় হয়ে গিয়েছে, ইকোজেনিসিটি লিভারের থেকে কম হওয়ার কথা কিন্তু বেশি দেখা যাচ্ছে, ইকোজেনিসিটি বেড়ে গিয়েছে। হ্যাঁ, এবং পিরামিড কষ্টে সৃষ্টি চেনা যাচ্ছে, পিরামিড সিএমডি পুয়ার। এটাও কিন্তু অ্যাকিউট রেনাল প্যারেনকাইমাল ডিজিজ যেহেতু সাইজে বড়। এবার চলে আসি, এই অ্যাকিউট রেনাল প্যারেনকাইমাল ডিজিজ যদি আমরা পাই সেই ক্ষেত্রে আমরা ফার্দার ইভ্যালুয়েশনের জন্য ইউরিন আরই অ্যাডভাইস করে দিতে পারি। হ্যাঁ, যদি অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের জন্য হয় তাহলে আপনি দেখবেন যে ইউরিনে আরবিসি পাচ্ছেন এবং বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। এবং যদি অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস হয় ইউরিনে দেখবেন প্রচুর পাসেল পাওয়া যাবে। যদি নেফ্রোটিক সিনড্রোমের জন্য হয় ইউরিনে অ্যালবিউমিন দেখবেন প্লাস 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 পাওয়া যাচ্ছে। তো এগুলা ক্লিনিশিয়ানরা দেখবেন আমরা ইউরিনারি অ্যাডভাইস করে দিতে পারি। আচ্ছা, এবার আসি ক্রনিক রেনাল প্যারেনকাইমাল ডিজিজ। ক্রনিক রেনাল প্যারেনকাইমাল ডিজিজে ক্রনিক ইনফ্লামেশনই যেমন অর্গানের সাইজ ছোট হয়ে যায়, ইকোজেনিসিটি বেড়ে যায়, এখানেও ঠিক তাই হবে, অর্গানের সাইজ ছোট হয়ে যাবে, ইকোজেনিসিটি বেড়ে যাবে। সিএমডি কেমন সেটা আপনি পিরামিড দেখে সিদ্ধান্ত নেবেন। এই সিকেডির পেশেন্ট গুলো যখন এন্ড স্টেজে চলে আসে তখন আরো কিছু চেঞ্জ আসে, কিডনি স্মল হয়ে যায়, ইকোজেনিক হয়ে যায়, ইল ডিফাইন্ড হয়ে যায়, সারাউন্ডিং স্ট্রাকচার থেকে কিডনিকে খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায়, সিএমডি লস হয়ে যায়, এই কিডনির চারপাশের আউটলাইন ইরেগুলার হয়ে যায়, কিডনিতে এক বা একাধিক সিস্ট দেখা যায় এবং কিডনির প্যারেনকাইমাতে ক্যালসিফিকেশন দেখা যায়। 8টা পয়েন্ট বললাম, রেকর্ডেড ক্লাস থেকে যাবে, একটু দেখে নেবেন। তো যেটা বলছিলাম যে একটু ছবি দেখি আমরা, এখানে দেখেন এই ছবিটা দেখেন, কিডনির সাইজ বড় হয়ে গিয়েছে, ইকোজেনিসিটি বেড়ে গিয়েছে, সিএমডি কিছুটা পুয়ার। এটা যেহেতু সাইজ বড় অ্যাকিউট কেস। এখানে দেখেন কিডনিটা সাইজে ছোট, হ্যাঁ, কিডনিটা সাইজে ছোট কেমন সাদা সাদা দেখাচ্ছে এবং একটা পিরামিডও চেনা যাচ্ছে না, সিএমডি লস, যেহেতু সাইজে ছোট ক্রনিক কেস। আচ্ছা, এখানে আসি, বেশ বড় একটা কিডনি দেখা যাচ্ছে, ইকোজেনিসিটি বেড়ে গিয়েছে এবং কোথায় কর্টেক্স কোথায় মেডুলা কিচ্ছু বোঝা যাচ্ছে না, সিএমডি লস, যেহেতু সাইজে বড় অ্যাকিউট কেস। এখানে একটা কিডনি দেখতে পাচ্ছি, এটা জুম করে নেওয়া ছবি, কিডনিটা একদম সাইজে ছোট হয়ে গিয়েছে, ইল ডিফাইন্ড হয়ে গেছে, এটা যে কিডনি এটা চেনাই মুশকিল। হ্যাঁ, এবং আউটলাইনটা বেশ ইরেগুলার, কর্টেক্সের ইকোজেনিসিটি বেড়ে গিয়ে কিডনি কেমন সাদা সাদা হয়ে গিয়েছে এবং হচ্ছে সিএমডি লস, পিরামিড একটাও এদিকে চেনা যাচ্ছে না। তো এটা হচ্ছে
সিকেডির পেশেন্ট, এন্ড স্টেজ সিকেডি। আবার এই ছবিটা দেখেন, এখানেও কিডনি সাইজে ছোট, কেমন সাদা সাদা হয়ে গিয়েছে, পিরামিড চেনা যাচ্ছে না, সিএমডি লস, এটাও সিকেডি। এবং আউটলাইন ইরেগুলার, টুকটাক কিছু সিস্ট দেখা যাচ্ছে, হ্যাঁ, এগুলা হচ্ছে সিকেডি। তাহলে যদি অ্যাকিউট এবং ক্রনিক দুটো পাশাপাশি রাখি, অ্যাকিউটের সাইজ বড় হয়ে যাবে, ক্রনিকে সাইজ ছোট হয়ে যাবে। অ্যাকিউটে কর্টেক্সের ইকোজেনিসিটি কমতেও পারে, বাড়তেও পারে, ক্রনিকে ইকোজেনিসিটি বেড়ে যাবে। আর সিএমডি হচ্ছে পিরামিডের উপর ডিপেন্ড করে। যদি পিরামিড স্পষ্টভাবে দেখতে পান, ওয়েল মেনটেইন। যদি পুরলি দেখতে পান তাহলে পুয়ার, একেবারেই যদি দেখতে না পান তাহলে লস। এবার চলে আসি রেনাল সিস্ট। কিডনিতে বিভিন্ন রকম সিস্ট হতে পারে। সিস্ট গুলোকে প্রাথমিকভাবে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সিম্পল সিস্ট এবং কমপ্লেক্স সিস্ট। আপনাদেরকে এই তিন মধ্যে সিম্পল সিস্ট এবং কমপ্লেক্স সিস্ট সম্পর্কে বলা হয়েছে। আমি আরেকটু বলি, সিম্পল সিস্ট হচ্ছে ওভাল বা রাউন্ডেড হবে, এর ভেতরটা অ্যানিকুইক হবে, চারপাশে শার্প, থিন, রেগুলার, হাইপারিকুইক মার্জিন থাকবে, পিছনে পোস্টেরিয়র অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট থাকবে। আর কমপ্লেক্স সিস্ট হচ্ছে সেই সিস্ট গুলো যেগুলো সিম্পল সিস্টের এক বা একাধিক ক্রাইটেরিয়া ব্রেক করবে। দেখুন এখানে আউটলাইনটা রেগুলার না হয়ে ইরেগুলার, হ্যাঁ, থিন না হয়ে একটু থিক, ভেতরটা অ্যানিকুইক না হয়ে একটু মুরাল নডিউশনের মতো দেখা যাচ্ছে বা একটু সেপ্টেশনের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কমপ্লেক্স সিস্ট। আবার কিডনির সিস্ট গুলোকে পোল অনুযায়ী আলাদা করা যায়। যদি আপার পোলে থাকে আপার পোলার সিস্ট, যদি লোয়ার পোলে থাকে লোয়ার পোলার সিস্ট। আবার লেভেল অনুযায়ীও ভাগ করা যায়, কর্টেক্সে থাকলে কর্টিক্যাল সিস্ট, মেডুলাতে থাকলে মেডুলারি সিস্ট। এরকম কিডনি সিস্ট গুলোকে আমরা বিভিন্ন ভাবে এক্সপ্রেস করতে পারি। যেমন এখানে ধরে নেন এটা একটা রাইট কিডনি, হ্যাঁ, এটা হচ্ছে আপার পোল। এখানে আমরা একটা সিম্পল সিস্ট দেখতে পাচ্ছি যেটা শুধু কর্টেক্সকে ইনভলভ করেছে। তাহলে এটা হবে রাইট রেনাল আপার পোলার সিম্পল কর্টিক্যাল সিস্ট। একটা লাইনে আমি হচ্ছে কমেন্টটা লিখলাম, বলে দিলাম, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ইনফরমেটিভ, প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে আপনাকে ইনফরমেশন দিচ্ছে। রাইট রেনাল মানে রাইট কিডনিতে, আপার পোলার মানে আপার পোলের দিকে, হ্যাঁ, সিম্পল সিম্পল টাইপের কর্টিক্যাল একটা সিস্ট, রাইট রেনাল আপার পোলার সিম্পল কর্টিক্যাল সিস্ট। এইভাবে প্রত্যেকটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, ডেসক্রিপশন আপনি বড় করে লিখতে পারেন, কমেন্ট একটা বা দুই লাইনে লিখতে চেষ্টা করবেন এবং প্রত্যেকটা ওয়ার্ড যেন ইনফরমেটিভ হয়। এখানে আমরা একটা সিম্পল সিস্ট দেখতে পাচ্ছি যেটা কর্টেক্সকে কিছুটা টাচ করেছে কিন্তু কেমন যেন বাইরের দিকে, এগুলোকে বলা হয় এক্সোফাইটিক সিস্ট। এগুলো হচ্ছে কমপ্লেক্স সিস্ট। এখানে কিছু আছে প্যারাপেলভিক সিস্ট। প্যারাপেলভিক সিস্ট গুলো হচ্ছে সেন্ট্রালি প্লেস থাকে এবং কিছুটা সাইনাসের দিকে প্রজেক্টেড থাকে, এগুলো কমপ্লেক্স সিস্ট। এবার চলে আসি পলিসিস্টিক কিডনি ডিজিজ। এটা একটা হেরিডিটারি ডিজিজ, অটোজোমাল ডিজিজ। অ্যাডাল্টদের ক্ষেত্রে ডমিনেন্ট ফর্ম, বাচ্চাদের ক্ষেত্রে রিসেসিভ ফর্ম। সরাসরি ছবিতে চলে আসি। প্রথম কথা হচ্ছে বাইল্যাটারাল এনলার্জ কিডনি পাবেন। এটা বাইল্যাটারাল ডিজিজ, দুই দিকেই পাবেন, কিডনি গুলো আপনি বড় বড় পাবেন। এবং নর্মাল রেনাল আর্কিটেকচার ডিস্টর্টেড হবে। নর্মাল যে এটা যে কিডনি, এটা চেনাই মুশকিল হয়ে যাবে, কোথায় সাইনাস, কোথায় কর্টেক্স, কোথায় মেডুলা, বুঝার উপায় নেই। এবং মাল্টিপল সিস্ট পাবেন, প্রত্যেকটা কিডনিতে মোর দ্যান 8টার বেশি। হ্যাঁ, ইদানিং কিছু বইয়ে বলছে যে 5টার বেশি হলেই পলিসিস্টিক বলে দিতে, এটা এখন এস্টাবলিশড হয়নি এই চিন্তাধারাটা। এবং হচ্ছে মাল্টিপল সিস্ট যে পাচ্ছেন এগুলা ভ্যারিয়েবল সাইজের, কোনোটা গুড়ি গুড়ি, কোনোটা ছোট, কোনোটা মাঝারি, কোনোটা বেশ বড়, এরকম। তাহলে কি পেলাম আমরা, যে এটা একটা হেরিডিটারি ডিজিজ, অ্যাডাল্টদের ক্ষেত্রে ডমিনেন্ট ফর্ম, এবং আমরা অ্যাডাল্টদের ক্ষেত্রে বেশি এটা দেখতে পাই। এবং এটা হচ্ছে কি, নর্মাল রেনাল আর্কিটেকচার ডিস্টর্টেড হবে, বাইল্যাটারাল হবে, কিডনি গুলো এনলার্জড হবে, মাল্টিপল সিস্ট পাবো, এগুলো ভ্যারিয়েবল সাইজের হবে। চলে গেল পলিসিস্টিক কিডনি ডিজিজ। এই যে কিডনি সাইজে বড়, নর্মাল রেনাল আর্কিটেকচার ডিস্টর্টেড, মাল্টিপল সিস্ট পাচ্ছি মোর দেন 8, এবং সিস্ট গুলো ভ্যারিয়েবল সাইজে। এটাকে বলা হয় অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, সংক্ষেপে এডিপিকেডিও বলা হয়ে থাকে। পলিসিস্টিক গেল, এবার আসি মাল্টিসিস্টিক। পলিসিস্টিকের ক্ষেত্রে আমি বলেছিলাম বাইল্যাটারাল, মাল্টিসিস্টিক সাধারণত ইউনিল্যাটারাল হয়। পলিসিস্টিকে কিডনি গুলো এনলার্জ বলেছিলাম, মাল্টিসিস্টিকে কিডনি সাইজ সাধারণত ইউজুয়ালি নর্মাল থাকে। এখানে মাল্টিপল সিস্ট আমরা দেখতে পাই এবং সিস্ট গুলোর প্রত্যেকটা নির্দিষ্ট আউটলাইন থাকে, একটা আরেকটার সাথে কমিউনিকেট করে না।
এই ইনফরমেশনটা একটু মাথায় রাখেন, একটু পরে ইনফরমেশনটা লাগবে। এগুলো হচ্ছে মাল্টিসিস্টিক কিডনি। ইউনিল্যাটারাল হয় সাধারণত, কিডনির সাইজ নর্মাল থাকে, মাল্টিপল সিস্ট পাবো, প্রত্যেকটা সিস্টের হচ্ছে নির্দিষ্ট আউটলাইন থাকবে, কেউ কারোর সাথে কমিউনিকেট করবে না। চলে গেল মাল্টিসিস্টিক কিডনি। এই যে এখানে আমরা কিছু রেনাল সিম্পল সিস্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, রেনাল যে কমপ্লেক্স সিস্ট এর মধ্যে একটা ভ্যারাইটি হচ্ছে হাইডাটিড সিস্ট। লিভার ক্লাসে আমরা অলরেডি হাইডাটিড সিস্ট সম্পর্কে জেনেছি যে হাইডাটিড ডিজিজ হচ্ছে এক ধরনের প্যারাসাইটিক ডিজিজ। প্যারাসাইটের এগ এর মাধ্যমে ডিজিজটা ট্রান্সমিট হয়। এই প্যারাসাইটের এগ গুলো সাধারণত কুকুর, বিড়াল এদের ফিসেসের মধ্যে থাকে। যারা কুকুর বিড়াল পালেন এবং হচ্ছে সাফিসিয়েন্ট পার্সোনাল হাইজিন মেনটেন করেন না, তাদের হচ্ছে কোনো কারণে যদি কুকুর বিড়ালের ফিসেস থেকে তার হাতে এই প্যারাসাইটের এগ চলে আসলো এবং ভালো করে হ্যান্ড ওয়াশ না করে খেয়ে ফেললো, সেক্ষেত্রে ডিজিজটা ওরালি ট্রান্সমিট হয়। হাইডাটিড ডিজিজ অলওয়েজ শুধুমাত্র ওরালি ট্রান্সমিট হয়, না খেলে এই ডিজিজ হবে না। তো আবার অনেক সময় ইনডাইরেক্ট কিছু ব্যাপার থাকে। অনেকে আছে যে কুকুর বিড়াল পালেন না, কিন্তু এমন কোনো কাজ করেন, মনে করেন ধানের কাজ করেন, কাঠের কাজ করেন, কনস্ট্রাকশনের কাজ করেন, রাতের বেলা ধান কাঠ এগুলোর মধ্যে কুকুর বিড়াল, রড সিমেন্ট এগুলোর মধ্যে কুকুর বিড়াল ফিসেস ত্যাগ করে গেল। দিনের বেলা উনি যখন কাজ করছেন তখন ওনার হাতের কন্ট্যাক্টে চলে আসলো এবং উনি পার্সোনাল হাইজিন মেনটেন করলেন না, ভালো করে হ্যান্ড ওয়াশ না করে খেয়ে ফেললেন। এক্ষেত্রে ওরালি ট্রান্সমিট হয়ে গেল। কাজেই ভালো করে হিস্ট্রি নিতে হবে যে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কন্ট্যাক্টের কোনো হিস্ট্রি আছে কিনা। এরপরে আমরা চলে আসি হাইডাটিড সিস্ট। আমরা জানি যে এক একটা এক এক রকম হয় দেখতে, তো আমরা একটু বিভিন্ন রকমের হতে পারে, একটু ছবি দেখব। হাইডাটিড সিস্টের ওয়াল সাধারণত ঠিক হয় এবং এই ওয়ালে অনেক সময় জুম করে দেখলে 3টা লেয়ার পাওয়া যায়। বাইরের দিক থেকে যদি ভেতরের দিকে আসি, লেয়ার গুলোর নাম হচ্ছে পেরিসিস্ট, এক্টোসিস্ট, এন্ডোসিস্ট। অনেক সময় ভিতরের দিকের এই এন্ডোসিস্ট লেয়ারটা হচ্ছে ডিটাচড হয়ে এরকম সেপ্টেশনের মতো দেখা যায় বা ফ্লোটিং মেমব্রেনের মতো দেখা যায়, এটা দেখতে হাইপারিকুইক হয়। আবার অনেক সময় আপনি দেখলেন যে একটা সিস্ট পাচ্ছেন, কমপ্লেক্স সিস্ট, ভিতরে একটা ক্যাসিফাইড ফোকাই, অথবা আউটলাইনটা ইরেগুলার, ভিতরে সেপ্টেশন পাচ্ছেন বা ঠিক নোডিউলার সেপ্টেশনের মতো পাচ্ছেন, অথবা একটা সিস্টের মধ্যে গুড়ি 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 অনেকগুলো ডটার সিস্ট পাচ্ছেন, দেখতে অনেকটা মৌমাছি চাকের মতো, হানিকম্ব অ্যাপিয়ারেন্স, অথবা সিস্টের কোনো অংশ ক্যালসিফাইড পাচ্ছেন বা সেডিমেন্ট পাচ্ছেন, হ্যাঁ, বা কোনো কিছুটা অংশ সিস্টিক, কিছুটা অংশ সলিড, ইরেগুলার আউটলাইন, ভিতরে মোরাল নোডিউল, অথবা একটা সিস্ট পাচ্ছেন ইরেগুলার আউটলাইন, ভিতরে ইকো রিফ্লেকটিভ ডেব্রি দেখা যাচ্ছে, সাদা সাদা গুড়ি গুড়ি এরকম। এগুলো সবগুলো হচ্ছে কমপ্লেক্স সিস্ট এবং হাইডাটিড সিস্ট। তাহলে কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে ভালো করে হিস্ট্রি নিতে হবে, কমপ্লেক্স সিস্ট পেলে এই ছবিগুলোর সাথে মেলাতে হবে, এবং হচ্ছে বর্ণনায় আপনি সব কথা লিখবেন, কিন্তু কমেন্টে লিখতে হবে রাইট রেনাল অর লেফট রেনাল, যেই সাইডে পান কমপ্লেক্স সিস্ট। তারপরে আপনি ব্র্যাকেটে লিখতে পারেন সাজেস্টিভ অফ অথবা পসিবলি হাইডাটিড সিস্ট। হাইডাটিড সিস্ট সরাসরি লেখা যাবে না। আচ্ছা, ফার্দার ইভালুয়েশনের জন্য আমরা সিটি স্ক্যান অ্যাডভাইস করতে পারি, সেরোলজিক্যাল টেস্ট হয়, অ্যান্টিবডি টেস্ট, সেটা অ্যাডভাইস করতে পারি। গ্রামে গঞ্জে যেখানে সিটি স্ক্যানের সুবিধা নেই সেখানে সিরাম ইউসিনোফিল কাউন্ট দিতে পারেন, এই পেশেন্ট গুলোর ইউসিনোফিলিয়া হয়। চলে আসি হাইড্রোনেফ্রোসিস। হাইড্রোনেফ্রোসিস হচ্ছে, আমি শুরুতে আপনাদেরকে একটা লাল রঙের ছবি দেখিয়েছিলাম, কিডনির একটা লঙ্গিটিউডিনাল সেকশন, সেখানে আমি হচ্ছে দেখিয়েছিলাম যে সাইনাসের ভেতরে থাকে পেলভিক ক্যালিশিয়াল সিস্টেম, পেলভিস, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, সুন্দর ব্রাঞ্চিং প্যাটার্নে দেখিয়েছিলাম। বলেছিলাম যে নর্মালি আমরা কিডনির এই ব্রাঞ্চিং প্যাটার্ন দেখতে পাই না, যদি কোনো কারণে হচ্ছে যদি পেলভিক ক্যালিশিয়াল সিস্টেম ডাইলেটেড হয় তখন আমরা এই ব্রাঞ্চিং প্যাটার্নটা দেখতে পাই। এখন কোনো যদি অবস্ট্রাকশন হয় তখনই পেলভিক ক্যালিশিয়াল সিস্টেম ডাইলেটেড হবে। তো কিডনি তো একটা ছাঁকনির মতো, এখানে ইউরিন প্রোডাকশন হচ্ছে, ইউরিন হচ্ছে পেলভিক ক্যালিশিয়াল সিস্টেম হয়ে ইউরেটার হয়ে ইউরিনারি ব্লাডার হয়ে বের হয়ে যাচ্ছে। যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়, ইউরিন জমে জমে পেলভিক ক্যালিশিয়াল সিস্টেমটা আস্তে আস্তে বেলুনের মতো ফুলতে থাকবে, এর নির্দিষ্ট ব্রাঞ্চিং প্যাটার্নটা দেখা যাবে। কিন্তু এটা কি দিয়ে ফুলবে? ইউরিন জমে ফুলবে। ইউরিন কি? ইউরিন হচ্ছে এক ধরনের ফ্লুইড। ফ্লুইড আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে কেমন দেখতে পাই?
অ্যানিকুইক দেখতে পাই। তাহলে হাইড্রোনেফ্রোসিস অলওয়েজ আমরা কুচকুচে কালো দেখতে পাবো। হ্যাঁ, এটাকে 3টা গ্রেডে ভাগ করা যায়, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, মাইল্ড, মডারেট, সিভিয়ার। গ্রেড 1-এ শুধু রেনাল পেলভিস ডাইলেটেড হয়, গ্রেড 2-তে পেলভিস এবং মেজর ক্যালিক্স ডাইলেটেড হয়, গ্রেড 3-তে পেলভিস, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স সব ডাইলেটেড হয়। একটু ছবি দেখি। এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে একটু সাইনাসটা, হাইপারিকুইক সাইনাসের মাঝখানে আবার একটু অ্যানিকুইক এরিয়া দেখা যাচ্ছে, মানে এখানে হচ্ছে ইউরিন জমেছে। হ্যাঁ, এখানে আবার এই অ্যানিকুইক এরিয়াতে আবার ফিঙ্গার লাইক প্রজেকশন দেখা যাচ্ছে, তার মানে শুধুমাত্র পেলভিস এখানে ডাইলেটেড। এরকম পেলেই সাথে সাথে গ্রেড 1 হাইড্রোনেফ্রোসিস না বলে ইউরিনের ব্লাডারটা চেক করেন। অনেক সময় আমরা পেশেন্টকে পানি খেতে বলি প্রস্রাবের চাপ হওয়ার জন্য। তো কিছু সিরিয়াস পেশেন্ট আছে, আপনি মনে করেন যে 4-5 গ্লাস পানি খেতে বলেছেন, উনি 15-20 গ্লাস পানি খেয়েছে, এবং যেহেতু আলট্রাসোনোগ্রাফি হবে ইউরিন আটকে রেখেছে, কিছুতেই হচ্ছে উনি ইউরিন পাস করবেন না। তাহলে এই যে এত ইউরিন প্রোডাকশন হচ্ছে, এগুলো কোথায় যাবে? প্রথমে ব্লাডারটা ওভার ডিস্টেন্ডেড হয়ে যাবে, এরপর ইউরিনের ব্যাকফ্লো হবে, ব্যাকফ্লো হয়ে ইউরেটার ডাইলেটেড হয়ে যাবে, পেলভিক অ্যালিশিয়াল সিস্টেম ডাইলেটেড হয়ে যাবে। আপনি দেখছেন পেলভিক অ্যালিশিয়াল সিস্টেম ডাইলেটেড, সাথে সাথে ইউরিনারি ব্লাডারটা চেক করেন ব্লাডার ওভার ডিস্টেন্ডেড কিনা। যদি ব্লাডার ওভার ডিস্টেন্ডেড পান, তাহলে বুঝতে পারবেন যে অতিরিক্ত পানি খাওয়ার কারণে হয়েছে। সেই ক্ষেত্রে আপনি পেশেন্টকে সবকিছু দেখা শেষ হয়ে গেলে ইউরিন পাস করতে বলবেন। হ্যাঁ, ভালোভাবে ইউরিন পাস করতে বলবেন, সবটুকু ইউরিন পাস করতে বলবেন। তারপর পেশেন্টকে 15 মিনিট বসিয়ে রাখবেন। এরপর আবার চেক করবেন, দেখবেন যে ব্লাডার চুপসে গিয়েছে, হাইড্রোনেফ্রোসিস ভ্যানিশ। এটা যদি আপনি হাইড্রোনেফ্রোসিস লিখে দিতেন, তাহলে কিন্তু রিপোর্ট ভুল হতো। এই কেন সে পানি খেয়েছে, অতিরিক্ত পানি খেয়েছে, এগুলো কিন্তু দেখতে যেত না। আপনার সিগনেচার রয়েছে, সেটাই হচ্ছে কনসিডার করা হতো। কাজে এটা খেয়াল করতে হবে। তারপরেও যদি আপনি ডাইলেটেশন পান, সেক্ষেত্রেও বলা যাবে না, এটার মেজারমেন্ট নিতে হবে। মেজারমেন্ট আমরা ট্রান্সভার্স ভিউতে নিয়ে থাকি। ট্রান্সভার্স ভিউতে কিডনিটা গোলগাল দেখা যায়, ডাইলেটেশনটা এরকম টিউবুলার স্ট্রাকচারের মতো দেখা যায়। তখন আমরা সবচেয়ে চওড়া জায়গাটা চুজ করে ইনার টু ইনার এন্টারপোস্টার ডায়ামিটার এরকম ভার্টিক্যালি মাপবো। এটা যদি 1 সেন্টিমিটারের বেশি হয়, তারপর আমরা হচ্ছে গ্রেড 1 বা মাইল্ড হাইড্রোনেফ্রোসিস বলবো। তাহলে দেখা যাচ্ছে যে গ্রেড 1 হাইড্রোনেফ্রোসিসে শুধু পেলভিস ডাইলেটেড হচ্ছে, আমরা ফিঙ্গার লাইক প্রজেকশন পেতে পারি, এবং ডাইলেটেশন 1 সেন্টিমিটারের বেশি হবে, এবং ইউরিনারি ব্লাডার ওভার ডিস্টেন্ডেড থাকা যাবে না। এটা হচ্ছে গ্রেড 1। গ্রেড 2-তে পেলভিস এবং মেজর ক্যালিক্স গুলো ডাইলেটেড হয়। এটা অনেকটা ট্রি লাইক হচ্ছে প্যাটার্ন, গাছের মতো ট্রি লাইক প্যাটার্ন দেখা যায়, এবং প্যারেনকাইমাল থিকনেস নরমাল থাকে। কিভাবে প্যারেনকাইমাল থিকনেস মাপতে হবে ক্লাসের শুরুতে বলে দিয়েছি, নরমাল হচ্ছে মোর দ্যান 1 সেন্টিমিটার। এটা হলো গ্রেড 2। গ্রেড 3-তে পেলভিস, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স সব ডাইলেটেড হয়ে যায়, কিডনিটা একটা ব্যাগ অফ ওয়াটারের মতো মনে হয়, এবং প্যারেনকাইমা থিন হয়ে যাবে। এটা হচ্ছে গ্রেড 3। আরেকটা ছবি দেখি, এই যে গ্রেড 1, এটা গ্রেড 2, এটা গ্রেড 3। এখানে গ্রেড 1 পেলভিস ডাইলেটেড, ফিঙ্গার লাইক প্রজেকশন, ডাইলেটেশন মোর দ্যান 1 সেন্টিমিটার হতে হবে। এখানে ট্রি লাইক ডাইলেটেশন আছে, পেলভিস এবং মেজর ক্যালিক্স ডাইলেটেড, প্যারেনকাইমাল থিকনেস নরমাল আছে, এটা গ্রেড 2। এখানে দেখেন সাথে হাইড্রোনেফ্রোসিসও আছে, এই যে ইউরেটার ডাইলেটেড। নরমালি আমরা ইউরেটার দেখতে পাই না, দেখতে পাচ্ছি, তার মানেই হচ্ছে ইউরেটার ডাইলেটেড। কাজে হাইড্রোনেফ্রোসিস থাকলে হাইড্রো ইউরেটার সাথে আছে কিনা এটা কিন্তু ভালো করে চেক করে দিতে হবে। এখানে পেলভিস, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স সব ডাইলেটেড, প্যারেনকাইমা থিন, গ্রেড 3। এখানে হচ্ছে গ্রেড 3 হাইড্রোনেফ্রোসিস, একদম পেপার থিনিং অফ প্যারেনকাইমা, একটুখানি প্যারেনকাইমা দেখা যাচ্ছে। এই ছবিতে আরেকটা জিনিস খেয়াল করেন, খুব ভালো করে যদি আপনার কল্পনা শক্তি বাড়িয়ে দেন, তাহলে দেখবেন যে এটাকে একটা সিস্ট মনে হচ্ছে, এটাকে একটা সিস্ট মনে হচ্ছে, এই জায়গায় একটা সিস্ট মনে হচ্ছে, এখানে আরেকটা সিস্ট মনে হচ্ছে। হঠাৎ করে আপনি কনফিউজড হয়ে গেলেন, এটা কি মাল্টিসিস্টিক কিডনি? মাল্টিসিস্টিক কিডনিতে একটা কথা বলেছিলাম, প্রত্যেকটা সিস্টের নির্দিষ্ট আউটলাইন থাকবে, কেউ কারোর সাথে কমিউনিকেট করবে না। গ্রেড 3 হাইড্রোনেফ্রোসিসে সিস্টিক লাইক দেখা গেলেও হচ্ছে একটা আরেকটার সাথে কমিউনিকেট করবে। এটা দিয়ে আমরা পার্থক্য করব। গ্রেড 2 হাইড্রোনেফ্রোসিস সাথে হাইড্রোইউরেটার আছে, হাইড্রোইউরেটারকে জুম করলে আপনি এইরকম দেখতে পাবেন। তো এখানে
এই যে হাইড্রোনেফ্রোসিস হয়েছে, শুরুতেই বলেছি এটা কোন একটা অবস্ট্রাকশন দিয়ে হয়েছে। কি দিয়ে অবস্ট্রাকশন হবে? স্টোন দিয়ে হতে পারে, টিউমার দিয়ে হতে পারে, ডেব্রি দিয়ে হতে পারে, ব্লাড ক্লট দিয়ে হতে পারে। শুধু হাইড্রোনেফ্রোসিস ডায়াগনোসিস করলে কিন্তু চলবে না, এর কজটাও উদ্ঘাটন করতে হবে। কজ উদ্ঘাটন করতে হলে এটা তো একটা কালো পথের মতো, এই কালো পথ ধরে আপনি আসবেন। এখানে দেখেন পেলভি ইউরেটারিক জাংশন একটা স্টোন দেখা যাচ্ছে, এর কারণে হাইড্রোনেফ্রোসিস হয়েছে। কাজে কি কারণে হয়েছে সেটা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আচ্ছা, চলে আসি স্টোন যেহেতু দেখলাম, রেনাল ক্যালকুলাস নিয়ে আমরা একটু ডিসকাস করবো। এটা বেশ কমন, এজ বাড়ার সাথে সাথে সম্ভাবনাও বাড়তে থাকে। এবং যদি 5 মিলিমিটার বা তার বেশি হয়, এই স্টোন গুলো আমরা সহজেই আলট্রাসোনোগ্রাফিতে ডায়াগনোসিস করতে পারি। কিছু কিছু পাওয়ারফুল মেশিন আছে যেগুলোতে আমরা 3 মিলিমিটার বা তার বেশি বড় স্টোন হলেই ডায়াগনোসিস করতে পারছি। কিন্তু যদি এরকম হয় যে আপনি পেশেন্টের সাইন সিমটম আছে, আপনি সন্দেহ করছেন স্টোন আছে কিন্তু খুঁজে পাচ্ছেন না, নর্মাল স্টাডি দিতে হচ্ছে। খুঁজে না পেলে তো বানিয়ে লেখা যাবে না, নর্মাল স্টাডি দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি ফার্দার ইভ্যালুয়েশনের জন্য আইভিউ বা সিটি স্ক্যান অ্যাডভাইস করে দিবেন। সেই ক্ষেত্রে আপনার ক্লিনিশিয়ানও বুঝতে পারবেন যে আপনি খুঁজেছেন কিন্তু পান নাই। স্টোন গুলো 4 রকমের হয়ে থাকে, ক্যালসিয়াম বেসটি বেশি 75%, এছাড়াও ট্রিপল আর স্টুভাইটেস্টাইন, ইউরিক অ্যাসিড স্টোন, সিস্টিন স্টোন, এরকম বিভিন্ন রকমের স্টোন হয়ে থাকে। আচ্ছা, শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে ইউরেটারের আপারেন্ট যেখানে পেলভিসের সাথে কানেক্টেড থাকে ওই জায়গাটাকে বলা হয় পেলভি ইউরেটারিক জাংশন। তো ইউরেটারের লোয়ার এন্ড যেখানে ইউরিনারি ব্লাডারের সাথে কানেক্টেড থাকে ওই জায়গাটাকে বলা হয় বেসিক ইউরেটারিক জাংশন। এই দুটো জায়গা আর ইউরেটারের এই দুটো পয়েন্ট, আর একটা জায়গা মিড ইউরেটার যেখানে ইউরেটার হচ্ছে ইলিয়াক ভেসেলকে ক্রস করে, এই 3টা জায়গায় ইউরেটারের চাপা, এসব জায়গায় স্টোন আটকে থাকার সম্ভাবনা থাকে। তো এই জন্য এই জায়গাগুলো আমরা ভালো করে চেক করে দিব। পেলভি ইউরেটারিক জাংশন, বেসিক ইউরেটারিক জাংশন, এই দুটো চেক করা সহজ, মুশকিল হয়ে যায় মিড ইউরেটার। এখানে ইন্টেস্টাইন থাকে, গ্যাসাইডোস থাকে, অনেক সময় খুঁজে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনার সন্দেহ হলে আপনি আইভিউ বা সিটি স্ক্যান অ্যাডভাইস করে দিতে পারেন। রেনাল স্টোন গুলো 2 রকমের হয়, অবস্ট্রাকটিভ এবং নন অবস্ট্রাকটিভ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে রেনাল স্টোন কোথায় থাকে। আমরা জানি যে স্টোন পেলভিক লুমেন জাতীয় জায়গার মধ্যে থাকে। কিডনি লুমেন জাতীয় জায়গা হচ্ছে পেলভিক অ্যালিশিয়াল সিস্টেম। কিডনির স্টোন অলওয়েজ পেলভিক অ্যালিশিয়াল সিস্টেমে থাকবে, আর কোথাও থাকবে না। এখন এই কিছু আছে নন অবস্ট্রাকটিভ টাইপ স্টোন, যারা হচ্ছে পেলভিক অ্যালিশিয়াল সিস্টেমকে অবস্ট্রাকশন করে না, ডাইলেট করে না, নন অবস্ট্রাকটিভ। তো পেলভিক অ্যালিশিয়াল সিস্টেম যদি ডাইলেটেড না হয় সেক্ষেত্রে সেটা তো আপনি দেখতে পাবেন না, অ্যাজ এ হোল সাইনাস দেখতে পাবেন। সাইনাসের মধ্যে পেলভিক অ্যালিশিয়াল সিস্টেম, তার মধ্যে স্টোন, যেহেতু নন অবস্ট্রাকটিভ অ্যাজ এ হোল সাইনাস দেখতে পাচ্ছেন। সাইনাসও সাদা, স্টোনও সাদা, তাহলে দুটোই হাইপারিকুইক। তাহলে আপনি কিভাবে খুঁজে বের করবেন? এই পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দেখে আপনি এই হচ্ছে স্টোনটা খুঁজে বের করবেন। এগুলো হচ্ছে নন অবস্ট্রাকটিভ হচ্ছে স্টোন, এই যে হাইপারিকুইক উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো। হ্যাঁ, এটা বেশ বড় উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো। এগুলা হচ্ছে নন অবস্ট্রাকটিভ রেনাল ক্যালকুলাস বা নেফ্রোলিথিয়াসিস। এখানে বেশ বড় পুরো সাইনাসটা জুড়ে একটা স্টোন দেখা যাচ্ছে, ইরেগুলার হরিণের শিংয়ের মতো, এবং পুরোটা জুড়ে স্ট্রং পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো। এগুলোকে বলা হয় স্ট্যাগ হর্ন ক্যালকুলাস। এবার আসি, এতক্ষণ গেলাম নন অবস্ট্রাকটিভ স্টোন, এখন আমরা জানবো অবস্ট্রাকটিভ স্টোন। অবস্ট্রাকটিভ স্টোন অবস্ট্রাকশন করে, হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করে। হাইড্রোনেফ্রোসিস কালো, কালোর মধ্যে সাদা সাদা স্টোন গুলো খুব সহজেই খুঁজে বের করা যায়। কোন পোলের পাশে পেয়েছেন, কয়টা পেয়েছেন, মেজারমেন্ট কেমন, হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করলে সেটা কোন গ্রেডের হাইড্রোনেফ্রোসিস, হ্যাঁ, এগুলো সব আপনাকে উল্লেখ করে দিতে হবে। সব কথা বর্ণনায় লিখবেন, কমেন্ট 1 বা 2 লাইনে লিখবেন, প্রত্যেকটা ওয়ার্ড যেন ইনফরমেটিভ হয়। এখানে একটু এক্সাম্পল দেই, দেখেন এটা লেফট কিডনি, ধরে নেন যে এটা হলো গিয়ে লোয়ার পোল, ধরে নেন লোয়ার পোল। হ্যাঁ, এখানে আমরা মাল্টিপল অবস্ট্রাকটিভ স্টোন দেখতে পাচ্ছি, এবং হচ্ছে অবস্ট্রাকশন করেছে এবং হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করেছে। হাইড্রোনেফ্রোসিসটা গ্রেড 2, পেলভিস মেজর ক্যালিক্স ডাইলেটেড হয়েছে, প্যারেনকাইমা নর্মাল আছে। সব কথা আপনি কিডনির মাপঝোঁক দিয়ে দিলেন, স্টোনের মাপঝোঁক দিয়ে দিলেন, হাইড্রোনেফ্রোসিসের মাপঝোঁক ট্রান্সভার্স ভিউতে সবচেয়ে বেশি যেখানে সেখানে ইন্টারপোস্টাল ডায়ামিটার, ইনার টু ইনার নিয়ে দিয়ে দিলেন, সব দিলেন। কমেন্টে কি লিখবেন আমি বলি একটু দেখেন। লেফট সাইডেড লোয়ার পোলার
মাল্টিপল অবস্ট্রাকটিভ নেফ্রোলিথিয়াসিস রেজাল্টিং গ্রেড 2 হাইড্রোনেফ্রোসিস। এক লাইনে বলে দিলাম সব কথা। লেফট সাইডে মানে লেফট কিডনিতে আছে, লোয়ার পোলার ক্যালিক্সে আছে, মাল্টিপল একাধিক আছে, অবস্ট্রাকটিভ টাইপের, এবং কি রেজাল্ট করছে? হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করছে। হাইড্রোনেফ্রোসিসটা গ্রেড 2 টাইপের। লেফট সাইডের লোয়ার পোলার মাল্টিপল অবস্ট্রাকটিভ নেফ্রোলিথিয়াসিস রেজাল্টিং গ্রেড 2 হাইড্রোনেফ্রোসিস। এক লাইনে সব কথা বলে দিলাম, প্রত্যেকটা ওয়ার্ড ইনফরমেটিভ। এভাবে কমেন্ট লেখার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে একটা নন অবস্ট্রাকটিভ স্টোন দেখতে পাচ্ছি আমরা, অনেক রকম স্টোন আছে। আচ্ছা, এখানে একটা অবস্ট্রাকটিভ টাইপ অফ স্টোন দেখতে পাচ্ছি, গ্রেড 2 হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করেছে। অবস্ট্রাকটিভ, নন অবস্ট্রাকটিভ। এখানে দেখেন ডাইলেটেড, পিসি সিস্টেম ডাইলেটেড, ট্রান্সভার্স ভিউ, এই জন্য টিউবের মতো দেখতে পাচ্ছি। পেলভি ইউরেটারিক জাংশনেও কিছু নাই, কিন্তু এই কালো পথটা ধরে ধরে আসেন, আপার ইউরেটারে একটা স্টোন দেখা যাচ্ছে। কাজেই কজটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। স্ট্যাগ হর্ন ক্যালকুলাস, এটাকে জুম করলে এরকম হরিণের শিংয়ের মতো দেখা যায়। এবার আসি হচ্ছে ক্যালসিফিকেশন। আমরা জানি যে সলিড জায়গার মধ্যে যদি আমরা হাইপারিকুইক স্ট্রাকচার পাই, ওটা হয়ে যাবে ক্যালসিফিকেশন। কিডনির সলিড জায়গা হচ্ছে কিডনির প্যারেনকাইমা। প্যারেনকাইমার মধ্যে যদি আপনি হাইপারিকুইক স্ট্রাকচার দেখতে পান, ওগুলা হয়ে যাবে ক্যালসিফিকেশন। কিডনির ক্ষেত্রে এটাকে বলা হয় নেফ্রোক্যালসিনোসিস। নেফ্রোক্যালসিনোসিস দুই রকমের হয়, কর্টিক্যাল নেফ্রোক্যালসিনোসিস, মেডুলারি নেফ্রোক্যালসিনোসিস। 95% ক্ষেত্রেই হয় মেডুলারি নেফ্রোক্যালসিনোসিস, 5% ক্ষেত্রে হয় কর্টিক্যাল নেফ্রোক্যালসিনোসিস। আর বোথ টাইপ একটু রেয়ার। হ্যাঁ, তো চলে আসি ছবিতে। যে এখানে সাদা সাদা বুটি 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 দেখতে পাচ্ছেন। 2 মিলিমিটারের কম সাইজ হলে পোস্টিরিয়র অ্যাকুস্টিক শ্যাডো পাবেন না, 2 মিলিমিটারের বড় হলে পোস্টিরিয়র অ্যাকুস্টিক শ্যাডো পাবেন। বল প্রিন্টের মতো বা চিতাবাঘের মতো, এগুলো হচ্ছে নেফ্রোক্যালসিনোসিস। এই যে এগুলো হচ্ছে মেডুলারি নেফ্রোক্যালসিনোসিস। আপনি হয়তো মনে মনে বলছেন নেফ্রোলিথিয়াসিস। হ্যাঁ, সাইনাস এবং মেডুলা খুব কাছাকাছি। হ্যাঁ, এটা সাইনাসে না মেডুলাতে বোঝা অনেক সময় মুশকিল হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি ডিডি দিয়ে দিবেন, কনফিউজ থাকলে ডিডি দিয়ে দিবেন। এবং এই যে মেডুলারি নেফ্রোক্যালসিনোসিস, কনফিউজ থাকলে ডিডি দিয়ে দিবেন। ফার্দার ইভালুয়েশনের জন্য সিটি স্ক্যান অ্যাডভাইস করে দিতে পারেন, প্যারাথাইরয়েড হরমোন এসে দিতে পারেন। এই ক্ষেত্রে পেশেন্টের প্যারাথাইরয়েড হরমোন লেভেল বেড়ে যায়। হ্যাঁ, সিরাম ক্রিয়েটিনিন দিতে পারেন, এদের অ্যাসোসিয়েটেড সিকেডি থাকে অনেক সময়। হ্যাঁ, এন্ড স্টেজ সিকেডিতে আমি কি বলেছিলাম যে কিডনি স্মল হয়ে যাবে, ইনডিফাইন্ড হয়ে যাবে, ইকোজেনিক হয়ে যাবে, সারাউন্ডিং স্ট্রাকচার থেকে চেনা মুশকিল হয়ে যাবে, কিডনির হচ্ছে সিএমডি লস হবে, আউটলাইন ইরেগুলার হবে, এক বা একাধিক সিস্ট থাকতে পারে। সাথে একটা কথা বলেছিলাম যে প্যারেনকাইমাতে ক্যালসিফিকেশন থাকতে পারে। কাজেই নেফ্রোক্যালসিনোসিস যদি পান, পেশেন্টের সিকেডি আছে কিনা, সাইজ ছোট কিনা, ইকোজেনিসিটি বেশি কিনা, হ্যাঁ, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। তেমনি মাল্টিপল সিস্ট পেলেও একই কথা, সিকেডি আছে কিনা আপনাকে চেক করে দিতে হবে। এবার আমরা চলে আসি রেনাল টিউমার। রেনাল টিউমার গুলা হিস্টোপ্যাথোলজি করলে বেশিরভাগ ক্ষেত্রেই রেনাল সেল কার্সিনোমা আসে, কিন্তু যেহেতু আমরা বিনাইন ম্যালিগন্যান্ট কার্সিনোমা এই শব্দগুলো লিখতে পারবো না, আমরা রেনাল ম্যাসই লাগবো। রেনাল ম্যাস সাধারণত সলিড হয়। হ্যাঁ, আইসোইকুইক বা ইয়ে হয়, কিছুটা হাইপার ইকোজেনিক হয়। হ্যাঁ, চারপাশে এরকম সুন্দর কালো আউটলাইন যদি থাকে, হ্যাঁ, এটা ইন্ডিকেট করে, এটাকে বলা হয় হাইপোইকুইক হ্যালো, এটা ইন্ডিকেট করে কার্সিনোমার চান্স বেশি। এরকম পেলে সেটা আপনি উল্লেখ করে দেবেন। হ্যাঁ, এখানে আমরা একটা ম্যাস দেখতে পাচ্ছি পেলভি ইউরেটারিক জাংশনে। হ্যাঁ, এবং এটা অবস্ট্রাকশন করে হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করেছে। কাজে হাইড্রোনেফ্রোসিস দিয়ে শুধু স্টোন দিয়ে হবে তা না, ম্যাস দিয়েও কিন্তু হতে পারে। এটাকে আপনি হিস্টোপ্যাথোলজি করলে দেখবেন যে ট্রানজিশনাল সেল কার্সিনোমা। এরকম ইউরেটার কি ইনভলভ করেছে এরকম ম্যাস যদি পান, ভালো করে ইউরিনারি ব্লাডার চেক করবেন, অরিজিন কিন্তু ওখানে হওয়ার কথা। আচ্ছা, এখানে আমরা একটা সলিড ম্যাস দেখতে পাচ্ছি, হাইপোইকুইক হ্যালো আছে লেফট কিডনিতে। এখানেও একটা সলিড ম্যাস দেখা যাচ্ছে। এখানে কেমন একটু হেটারোজেনাস ইরেগুলার একটা কমপ্লেক্স ম্যাস দেখা যাচ্ছে। এটা পুরোপুরি কমপ্লেক্স সিস্টিক এবং সলিড কম্পোনেন্ট আছে। হ্যাঁ, কি ধরনের টাইপ সেটা আপনাকে উল্লেখ করে বলে দিতে হবে। ফার্দার ইভালুয়েশনের জন্য কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান, এফএনএসি এসব অ্যাডভাইস করে দিতে পারেন। এখানে আমরা কিডনিতে ম্যাস লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি, কিন্তু হাইপারিকুইক, দেখতে অনেকটা হেমানজিওমার মতো, লিভারের হেমানজিওমার মতো।
এগুলা বিনাইন টাইপ, এগুলা হচ্ছে রেনাল এনজিওমায়োলাইপোমা। রেনাল এনজিওমায়োলাইপোমা। কিডনিতে হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করেছে, পেলভিস এবং মেজর ক্যালিক্স ডাইলেটেড হয়েছে, প্যারেনকাইমাল থিকনেস নরমাল আছে, গ্রেড 2 বা মডারেট হাইড্রোনেফ্রোসিস। এখানে কিডনিটা একদম ছোট হয়ে গেছে, স্মল ইলটিফাইন ডিকোজেনিক, এটা যে কিডনি চেনাই যাচ্ছে না, সিএমডি লস, এটা হচ্ছে সিকেডি, এন্ড স্টেজ সিকেডি। কিডনিতে বিশাল বড় একটা টিউমার দেখা যাচ্ছে, রেনাল ম্যাস কমপ্লেক্স। তো এই ছিল আমাদের আজকের রেনাল লেকচার। তো কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে কোশ্চেন করতে পারেন প্লিজ। তো এই মুহূর্তে তেমন কাউকে দেখা যাচ্ছে না, শুধুমাত্র ডক্টর তন্দ্রা আপুকে দেখা যাচ্ছে। আপু, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারেন প্লিজ। না না মিস, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, ঠিক আছে, ওয়েলকাম। রেকর্ডেড ক্লাস থেকে যাবে কিডনি, তো একটু একটু করে আবার চাইলে আপনারা দেখতে পারবেন। পরবর্তীতে যদি কোনো কোশ্চেন মাথায় আসে লিখে রাখবেন, আমাকে পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে বা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখা হবে, তখন ইনশাল্লাহ উত্তরটা জেনে নেবেন। তাহলে আজকে আমরা শেষ করে দেই, পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।